দেশে বহু লোকের নমিনেশন পেপার আমার টিভিতে প্রদর্শন হয়েছে, আলাপ আলোচনা চলতেছে, অনেক কলাম খালি রাখার পর নমিনেশন পেপার বৈধ হয়েছে। কিভাবে কিভাবে এই বৈধতাটা কেন হইলো? কোনো ঘর খালি থাকতে পারবে না, আপনাকে লিখতেই হবে। আপনি লেখেননি, আমি কারো নাম বলতে চাই না। কেন হবে এটা? এই যদি হয়, সেই লোক যখন ক্ষমতায় যায় রাষ্ট্র পরিচালনা করবে, আপনি তো শুভঙ্করের ফাঁকি দিয়ে আসছেন, আপনি আইন মানেননি, আপনি এসে আইন করে বলবেন তুষার তোমাকে আইন মানতে হবে, নাহলে ইউল বি কনভিক্টেড। নো, হবে না। এই দেশ আপনি ঠিক করতে পারবেন না। ইউ মাস্ট পে রেসপেক্ট টু ল। আপনি ল মানবেন না, আপনি আমাকে দিয়ে আইন মানাবেন, এটা হয় না। আমি আরো বলতেছি আপনাকে যে আমরা যাচ্ছি কোথায়। আপনি প্রতিবার নির্বাচনের তফসিল দেয়, তফসিল দেওয়ার আগে কি বলে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বা বাংলাদেশের যে সংবিধানের এত নম্বর অনুচ্ছেদ মোতাবেক আমি নির্বাচনী তফসিল ঘোষণা করছি। আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, আবার রিপ্লে করে দেখেন, এবার যে তফসিল ঘোষণা করছে, হ্যাঁ, আমি নির্বাচনের তফসিল ঘোষণা করতেছি, এইভাবে অমুক দিন জমা দিবেন, নমিনেশন অমুক দিন বাছাই। কোন আইনে? এই পত্রিকা, এখানে চাকরি করেন, এটা একটা কোম্পানি, এখানে যখন নোটিশ দেওয়া হয় তখন কিন্তু বলা হয় যে ইটিভির এই অনুচ্ছেদ, এই অনুচ্ছেদ এত মোতাবেক নোটিশের তুষারের চাকরিটা থেকে বরখাস্ত করা হইলো। আপনি নির্বাচনটা দিলেন কোন আইনে? জাতিকে জানান। এটা কি তামাশা নাকি? এটা তো রাষ্ট্র। আপনি চিঠি লিখে একটা ঘোষণা করে দিয়ে আপনি নির্বাচন, হু আর ইউ, বাই হোম ইউ আর অথরাইজ, আন্ডার হুইচ ল ইউ হ্যাভ ডিক্লেয়ার্ড দিস ইলেকশন, এই যে কি বলে শিডিউল। আমি চ্যালেঞ্জ করলাম জাতিকে, আপনাকে বলতে হবে। যদি বলেন যে ভুলে, বাংলাদেশ সব হয় যে আমি ভুলে বলি নেই ওই দিন, তবে এখন বলেন, এখন বলে দেন জাতিরে যে আপনি সংবিধানের কোন অনুচ্ছেদ মোতাবেক আপনি নির্বাচনটাকে ঘোষণা করলেন। চ্যালেঞ্জ করলাম। জি, তো এই যে জিনিসটা, এই যে শুভঙ্করের ফাঁকি দিয়ে আপনি রওনা দিচ্ছেন, একটা জাতি একদম নির্বিঘ্নে চলে, শুধুই ক্ষমতার লোভ, তাই কারো প্রতিবাদ নাই, কেউ লয়ের প্রতি রেসপেক্ট নাই। কারণ আপনি যখনই এমপি হবেন, ইউ বিলিভ ইট অর নট, ইট ইজ বাংলাদেশ, আপনি সব আইনের ঊর্ধ্বে। আপনি আমেরিকার মতো দেশ, আমরা গালাগালি করি যাই করি না কেন, আপনি ভারতের দিকে তাকান, সেখানেও কিন্তু আইনের প্রয়োগ অনেক বেশি আছে। আপনি আইনকে যদি সম্মান না করেন, আপনি আইন মানবেন না, আপনি আমাকে দিকে কেমনি আইন মানাবেন? আমি চ্যালেঞ্জ করলাম, তো সব রাজনৈতিক দলের চ্যালেঞ্জ করছি, আপনি নির্বাচন করে বলেন যে আপনি কোন আইনে দিচ্ছেন, প্লিজ জানান ভাই, আমরা জাতির কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছি। কোন আইনে, কোন সংবিধানে বা কোন অনুচ্ছেদ মোতাবেক আপনি ঘোষণা করছেন একই দিনে গণভোট এবং আপনার এই জাতীয় সংসদ নির্বাচন? আমি নির্বাচন বিরোধী না, কিন্তু আপনি তো ঘোষণা করলেন, আপনি বেআইনি পন্থায় যাই আপনি আইন বানাইলে আপনি কিভাবে পালন করাবেন মানুষকে দিয়ে? রাজ্জাকি ভাই, এই প্রশ্ন এখনো উঠছে কেন যে আসলে নির্বাচন হবে কি হবে না, বা হলে সেটি সুষ্ঠু হবে কিনা, এই প্রশ্নটি এখনো কেন উঠছে? আপনি তো ভাই সব অনিয়ম দিয়ে শুরু করছেন। তো অনিয়ম দিয়ে, আমি তো রাস্তায় হাঁটি, তুষারও নিশ্চয়ই রাস্তা দিয়ে হাঁটে। আপনি বলেন তো আমি কোথায় গন্ধ পাচ্ছি নির্বাচনের? আমি মফস্বলের কথা জানি না, গ্রামগঞ্জের কথা জানি না, ওই এখানে তো আমরা গন্ধ পাই না। সব জায়গায় একটা গন্ধই পাই, অত বড় আওয়ামী লীগ, তারে বাদ দিয়ে নির্বাচন হলে সেই নির্বাচন ভায়াবেল হবে না, ইত্যাদি ইত্যাদি শুনি। সেটা বরং সেই কথাটা বেশি শুনি আরো। ইভেন আমরা টকশোতে এই কথাটা শুনি। আমি সেটার বিরুদ্ধ করছি না, উনি আসবেন কি আসবেন না, ওনাকে নির্বাচন করতে দেওয়া উচিত কি উচিত, ওই বিষয়ে আমি যাচ্ছি না। বরং নির্বাচনী প্রচারণার চেয়ে এই সমস্ত প্রচারণা আমরা বেশি শুনতেছি। তো এই জন্য আমি বলতেছি, আপনি সব করতেছেন বেআইনি। আপনি নির্বাচনের তফসিল দিলেন কোন আইনে? আপনার জানা নাই। আপনি একই দিনে গণভোটে বানিয়ে দিলেন কোন আইনে? আপনার জানা নাই। আপনি তো নমিনেশন পেপার জমা দিলেন, আপনি কলাম খালি রাখছেন, কোনো প্রতিবাদ নাই। আপনি আয়ের উৎস কি তুষারের ডাইকে জিজ্ঞেস করেন ইন্টারভিউতে, কিন্তু তুষারের চেয়ে যারা মোটা বেটা তা করে আপনি ডাকেন না, আপনি জিজ্ঞেস করতে পারেন না। এই যে বিষয়গুলো, এত অনিয়মের ভিতর থেকে আপনি নিয়ম আশা করেন, এটা কি তামাশা নাকি? এটা কি রাষ্ট্র? তো দেশটাকে আগে রাষ্ট্র বানান। এখন সম্প্রতি আপনি যে আরো শুনেন, মোমেন সাহেব, ওনার খুব ঘনিষ্ঠ লোক হয়তো বা, জানি না, বলতেছি, আচ্ছা আমার ঘনিষ্ঠ মোমেন সাহেব, না মোমেন সাহেব ইন্টারভিউ দিয়ে বলতেছে উনি 5 আগস্ট 8 মাস পরে নিউ ইয়র্কে চলে গেছে, না নিউ ইয়র্ক বলবো না, বাইরে চলে গেছে। আচ্ছা, বাইরে চলে গেছে কিভাবে? উনি 6টা সিম পাল্টাইছে, 6টা সিম পাল্টাইছে, নানান জায়গায় থাকা, এগুলো আছে নানান জায়গায় থাকতো, পাল্টাই ফাইনালি কিভাবে গেছে? সরকারি কর্মচারীরা তাকে, সরকারি কর্মচারী তাকে সহযোগিতা করছে, এবং এটা কন্ট্রোল করছে কি, যোগাযোগ রেখেছে তার ওয়াইফ নিউ ইয়র্ক থেকে। আমি দোষ গুণ বলছি না ভাই, ফর গডসে, ওটার জন্য আমি বলতেছি না। আমি বলতেছি উনি 8 মাস এখানে ছিলেন, এবং তারপরে এই প্রক্রিয়া সরকারি কর্মচারীদের সাহায্য নিয়ে উনি বের হয়ে গেছেন। উনি কে? আমরা তর্কের খাতিরে বলছি, উনি পতিত সরকারের একটা অংশ, তাকে সহযোগিতা করতেছে কে? বর্তমান প্রশাসন। 8 মাস পরে গেছে, এখন থেকে 6-7 মাস আগে। তাহলে এখন পর্যন্ত যেই প্রশাসন পতিত সরকারকে সমর্থন করে, সেই প্রশাসন তো অন্তত এনসিপি নেতৃত্বে যে জোট আছে তাকে কোঅপারেট করবে না। তাহলে আপনি নির্বাচন সুষ্ঠুভাবে নিশ্চিত কিভাবে হন? কারণ সব বেআইনি হইতেছে, এটাও বেআইনি, এবং আমি মনে করি এটাই আইন। আপনি বাংলাদেশ এখন সেই জায়গায় আছে, বেআইনটাই আইন। করতে হবে। আবার ধরেন আমরা দেখেছিলাম যে তরুণদের রাজনৈতিক দলে নির্বাচন তারা ভিন্ন ভিন্ন পোশাক আশাক পরেন। আমি দেখলাম যে সারোয়ার তুষার থেকে শুরু করে নাসিরউদ্দিন পাটোয়ারি সবাই মাথায় টুপি দিয়ে একটা ইসলামী লেবাস ধারণ করেছেন। আল্লাহ মালুম, এটা আল্লাহ জানেন কার মনে কি আছে, কিন্তু আমি মোমেন সাহেবটা দেখে বেশ অবাক হয়েছি। কারণ
মানে পতন তো অনেক ধরনের হয়, আমাদের মতো লোক যাদের বয়স বাড়ছে কিছু কেশের পতন হয়, তাই না? কিন্তু আমি দেখলাম যে ওনারও হলো, এবং ওনার হয়তো আগেই ছিল। কেন এই রসিকতাটা করছি? এই রসিকতাটা এই জন্য করছি যে আপনি যে আমাকে প্রশ্ন করলেন যে নির্বাচন ঠিক মতো হবে কিনা, নির্বাচন ঠিক মতো হবে কিনা এই প্রশ্নটি জাগিয়ে দিয়েছে এই সরকারের ভেতরে কিছু মানুষ। আমরা মনে আছে একজন উপদেষ্টা বলেছিলেন 54 বছর আপনারা কি করেছেন, তখন লোকে ভেবেছে এরা আরো থাকতে চায়। আবার আমরা এটাও শুনেছি 15 বছর 50 বছরও নাকি লোকে চাইছে এই সরকার থাকুক, তখনও মানুষের মনে একটা ধারণা জন্মেছে যে ওনারা তো তাহলে থাকতে চায়। তারপরে এই কিছুদিন আগে আমরা লক্ষ্য করলাম যে প্রেস সচিব বলেছেন যে মার্চ মাসে প্রধান উপদেষ্টা জাপানে যাবেন বেড়াতে। মার্চ মাসে তো ওনার প্রধান উপদেষ্টা থাকার কথা না, মার্চ মাসে নতুন সরকার, নোবেল লরিয়েট, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, গ্রামীণ ফোনের অন্যতম, গ্রামীণ টেলিকমের মাধ্যমে অন্যতম অংশীদার, পৃথিবীব্যাপী স্বনামধন্য আমাদের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা জাপান যাওয়ার কথা। কিন্তু উনি বলেছেন যে উনি জাপান যাবেন, বা কোথায় যেন যাবেন, জাপান বা কোনো বিদেশে যাবেন, আমি এক্স্যাক্টলি জাপান বলেছিলেন, জাপানের সঙ্গে। জাপান। হ্যাঁ, তো উনি এখন এটা ঘোষণা দিচ্ছেন। উনি নিজেই তো তখন প্রধান উপদেষ্টা প্রেস সচিব থাকার কথা না, তাহলে মার্চ মাসের শিডিউল উনি এখন কেন দিচ্ছেন? তাহলে মানুষের মনে একটা ধ্যান ধারণা জন্মাতে থাকে যে যাবে নাকি যাবে না, হবে নাকি হবে না। তারপরে একটা বক্তব্য এসেছে যে আওয়ামী লীগ যদি ক্ষমা চায় বা চাইতো তাহলে তো রিকনসিলিয়েশনের একটা সুযোগ ছিল। ক্ষমা চাওয়ার জন্য কি কোনো কর্তৃপক্ষ তৈরি করা হয়েছিল? কোথায় গিয়ে ক্ষমা চাইতো? কোন জায়গা থেকে চাইতো? কোনো ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন ঘোষণা করে কাউকে ক্ষমা চাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল? যাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে তারা কি ক্ষমা চাইলে ক্ষমা পাবে? তাহলে এরকম একটা কথা বললেও কিন্তু মানুষের মনে এক ধরনের অদ্ভুত ধারণা তৈরি হতে থাকে, তাহলে কি ক্ষমা করার একটা লক্ষণ দেখা দিল? তো এরকম মানুষের মনে হাজারো দ্বিধা দ্বন্দ্ব। তারপরে ধরেন বলা হলো যে তরুণরা ওয়েল প্ল্যান্ড এবং তারা একটা রাজনৈতিক দল করেছে এবং তারা অনেকে পাশও করবে এবং তাদের মধ্যে থেকে কেউ মন্ত্রীও হতে পারে। কে পাশ করবে আর কে ফেল করবে, অনেকে পাশ করবে না অল্পে পাশ করবে, আপনি কি করে বলতে পারেন? না শুধু অনেকে পাশ করবে, শুধু তরুণদের তো দাঁড়িয়েছেই ধরেন জামাতের কাছ থেকে সিট নিয়ে মনে করেন 30টা, ধরেন 40টা, 40 জনই জিতবে তরুণরা। তো 40 জনের মধ্যে অনেকে জিতলে কত পার্সেন্ট জিতলে অনেক হবে? 4 জন, 16 জন, 32 জন ধরেন জিতলো, আবার মন্ত্রী হবে, এটাও বলেছেন। তার মানে কি? তার মানে এটা ওয়ান কাইন্ড অফ সফট ইনস্ট্রাকশন যে যদি জিতে তবে মন্ত্রী বানাইও, অথবা জিতলে পরে কিন্তু মন্ত্রী হইব, সবাইকে জানাই দিল। তাতে করে কি করা হলো? প্রার্থীর সাথে প্রার্থীর পার্থক্য তৈরি করা হলো। আমি দেখলাম শারমিন মুর্শিদ, কুসুম শিকদার এবং তাসনিম যারা একটা সচেতনতামূলক গানে অংশ নিচ্ছেন। এই গানটা যদি গণমাধ্যমে প্রচারিত হয় ইলেকশনকালীন সময়ে, তাহলে কি এখানে একজন প্রার্থী অতিরিক্ত সুবিধা পাবেন না? তার পাশে একজন উপদেষ্টা দাঁড়িয়ে আছেন, এটা ঘন ঘন লোকে দেখবে না? এই উপদেষ্টা কি অন্য দলের নারী প্রার্থীকে এখানে ডেকেছেন, কিংবা অন্য কোনো স্বতন্ত্র নারী প্রার্থীকে এখানে ডেকেছেন? ডাকেন নাই। এগুলা সবই তো হচ্ছে নিরপেক্ষ অবস্থানের লঙ্ঘন। এবার আপনি বিরোধিতা যাবেন, আমি জানি। বিরোধিতা যাওয়ার আগে শুধু আরেকটা কথা বলি। এই যে এত সব প্রশ্ন উত্থাপিত হচ্ছে, এত সব প্রশ্ন উত্থাপনের সুযোগ কারা তৈরি করে দিচ্ছেন? কারা দিলেন? এই শারমিন মুর্শিদ জানেন না যে ওনার এটা করা উচিত না? উনি একজন নির্বাচনের প্রার্থীকে পাশে নিয়ে জাগো বাংলাদেশ বলে গান গাওয়ার দরকার নাই, এটা উনি জানেন না? উনি তো পারিবারিকভাবে উপদেষ্টা লেগেছে নাকি আপনার মন মতো চলছেন, তাহলে তার একটা জবাব দিতে হবে। আমরা ব্লেম গেম খেলতেছি, এই চিটপাটের রাজনীতি চলবে না। ওই দিক থেকে তো আপনি বিগত সরকারের বলতে হয় ভালো, ডাইরেক্ট কইতো এইটা করো, এটা পিঠে ধ্বংস করো, এটা ঠিক কর। আপনি তো স্বচ্ছতা লাগবে রে ভাই। স্বচ্ছতা মানে সরলীকরণ, কিছু সত্য কথা বলা। এখানে টোটাল ব্লেম গেম চলতেছে, এর ব্লেম দেয়, ও এর ব্লেম দেন, ঘুরে ফিরে একটা কথা হলো ইউনুস সাহেবের তারাইতে হবে। আমার কাছে বর্তমানে যেটা মনে হয়, আমাদের দেশে এই মুহূর্তে রাজনীতিটার মেইন উদ্দেশ্য, নির্বাচনের যে মেইন উদ্দেশ্য, নির্বাচনের মেইন উদ্দেশ্যের ক্ষেত্রে যদি আপনি যান, তাহলে যেই পরিস্থিতিগুলো বললাম, একটা পরিস্থিতিও নির্বাচনের পক্ষে না আজকে পর্যন্ত। তারপর যখন আমরা নির্বাচন চাই, তখন মনে হয় যে নির্বাচনের চেয়ে গুরুত্বপূর্ণ ইউনুস সাহেবকে অপসারণ করা। অথচ নির্বাচনটা একটা সুষ্ঠু নির্বাচন হইলেই কিন্তু নির্বাচনের ইউনুস সাহেব চলে যেতে বাধ্য। আর নয়তো আপনাকে প্রক্রিয়া করতে হবে তাকে সরানোর জন্য, যদি নির্বাচন ছাড়া হয়। 2 নম্বর আসেন, এই ইউনুস সাহেবের রাখার জন্য আবার কিছু দল আছে, আমরা শুনি, নাম বলবো না কারো, কি তারা নাকি পাওয়ারে না গিয়ে পাওয়ার এনজয় করতেছে। বরং নির্বাচন হয়ে গেলে তারা যদি নির্বাচন থেকে আউট হয়ে যায়, তখন তারা এই এনজয়টা করতে পারবে না। এটাকে যেমন তার দিকের কথা বললাম, সুতরাং ইউনুস সাহেব থাকুক তাদের মতে। আবার যারা মনে করে যে নির্বাচন হইলেই ক্ষমতায় যাবে, তারাও কিন্তু এই সমস্ত বাজে পরিস্থিতিতে নির্বাচনটা যায়। আন্দোলনকে ইউনুস সাহেবের সরাইতে চায় না। কেননা যদি ইউনুস সাহেব সরে যায়, তাহলে তো আমার আমসালা দুটো যাবে, আমি তো নির্বাচন করে ক্ষমতায় যেতে পারতাম। সুতরাং সেই জন্য ইউনুস সাহেবের বিরুদ্ধে আন্দোলন হওয়াটা কঠিন, আন্দোলন কইরে তারা তাড়ানো কঠিন। এটাতে কঠিন তার প্রমাণ বিগত 17 মাস তাকে কেউ সরাতে পারেনি ওইটা। সুতরাং আপনি সামনে যে আমাদের কপালে কি আছে আমরা ঠিক জানি না। এটার জন্য দরকার উনি যদি অন্তর্বর্তীকালীন সরকার বা আমি অন্তর্বর্তীকালীন সরকার, আমার তো লোক নাই, লোক তো সব রাজনৈতিক দলের। সুতরাং আমি আবারও বলছি, আগেও বলছি, রাজনৈতিক দল এতে যদি ভাইটাল যদি ধরেন বিএনপি জামাতের সাথে, আপনার জামাত এনসিপির সাথে একটা কথা বলতে হবে, একটা স্টেক হোল্ডার, আর্মি একটা স্টেক হোল্ডার, সরকার একটা স্টেক হোল্ডার,
ঐক্যমত্য যদি 3 জন না হয়, এই ঐক্যমত্য যদি না হয় তাহলে আপনার এখনো আমাদের নির্বাচন নিয়ে শঙ্কা আছে। আর যদি ঐক্যমত্য হয় তাহলে ধরে নিতে হবে যে অ্যারেঞ্জ ইলেকশনের দিকে যেতে হবে। অ্যারেঞ্জ ইলেকশনের দিকে যদি না যেতে পারেন আপনি, ইলেকশন তুলে নেওয়া কঠিন হবে। জি, আপনার কাছে আমি আবারও আসবো, তুষার ভাইয়ের কাছে আসতে চাই, কিন্তু তার আগে পোস্টাল ব্যালট নিয়ে একটি আলোচনা হচ্ছে। আমি সেই আলোচনার ব্যাপারে আজকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি নির্বাচন কমিশনে গিয়েছিলেন, বেশ কিছু অভিযোগ করেছেন। সেই অভিযোগের কিছু অংশ আমি আপনার সামনে উল্লেখ করতে চাই। এখন যে সমস্ত পোস্টাল ব্যালটগুলো আপনারা দেখছেন বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে ভিডিও আকারে আসছে, এক একটা বাসায় 200 থেকে 300 করে ব্যালট পাওয়া যাচ্ছে। কোথাও কোথাও জব্দ করা হচ্ছে, কোথাও কোথাও এখনই ভোটিং শুরু হয়ে গেছে, যেটা 22 তারিখে হওয়ার কথা। এবং কোথাও কোথাও বলছে একজনের নম্বর দিয়ে আরেকজন গ্রহণ করছে। এইভাবে অনেক কিছু অনিয়ম হয়েছে। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ হয়ে কিছু কিছু এখানে কাজ হয়েছে বলে আমাদের ধারণা, এবং সেটা প্রকাশিত হয়েছে। আসলে ধারণাও না, এটা প্রমাণিত হচ্ছে। এখন আমরা বলেছি এ বিষয়ে আপনাদেরকে পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে। তিনি উনি তো বলেই গুরুতর দিয়েছেন, অভিযোগ পোস্টাল করেছেন। ব্যালট নিয়ে আমাদের নির্বাচন কমিশন যেটি করেছেন সেটি হচ্ছে তারা একটা প্রপার পাইলটিং করেন নাই। এই পোস্টাল ব্যালট কিন্তু শুধু পোস্টাল ব্যালটই না, কোথাও এটা পোস্টাল, কোথাও এটা ইন্টারনেটেও হচ্ছে, মানে ইউনিফর্ম কোনো সিস্টেম নাই, আমি যেটা আজকে দেখেছি ইন্টারনেটে। জি, সেটি নিয়ে আলোচনা করছিলাম তো আমরা। কত তারিখের মধ্যে ব্যালট এসে পৌঁছালে সেটা ভোটের মধ্যে ঢুকবে, আর কত তারিখের মধ্যে না ঢুকলে সেটা ভোটে ঢুকবে না, এই ব্যাপারগুলিকে সব পরিষ্কারভাবে দলগুলি জানে। আমি জানি না, আমি অন্তত জানি না। তো এই না জানার জায়গা থেকেই কনফিউশনটা তৈরি হচ্ছে, আর তার মধ্যে বেরিয়ে গিয়েছে। একসময় আমরা 22 তারিখে দেখতাম ভোট হওয়ার কথা, হ্যাঁ, সেটা নাকি আগেই হয়ে না, যাচ্ছে। এখন আমরা একসময় শুনতাম প্রশ্ন ফাঁস হয়, এখন আমরা দেখছি যে Postal ballot ফাঁস। ব্যালট ফাঁস। হ্যাঁ, ব্যালট ফাঁস হয়েছে। এখন ব্যালট ফাঁসের জন্য যারা দায়ী তারা মিছিল করবে কোথায়? ঢাকার রাস্তায় নাকি দুবাইয়ের রাস্তায় না আবুধাবির রাস্তায়, বাহরাইনে করবে কিনা? মানে এই একটা অদ্ভুত, একদিকে বাহরাইনে পোস্টাল ব্যালট নিয়ে সমস্যা, একদিকে ঢাকা শহরে সাকরাইন নিয়ে সমস্যা। কোথায় বাহরাইন, কোথায় সাকরাইন, মানে আমরা খুবই কনফিউজড। আমার কথাবার্তা শুনে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি নিজে কনফিউশন এখন তৈরি করছি, কারণ জাতি মনে হয় কনফিউশন আনন্দ পায়। এই বাঙালি জাতির সবচেয়ে বড় সমস্যা কোথায় গিয়ে দাঁড়িয়েছে জানেন? যারা প্রশ্ন করে তাদেরকে তারা পছন্দ করে না, আর যারা জি হুজুর বলে ডাইনে বামে মাথা নাড়ে তাদেরকে তারা পছন্দ করে। এবং এই জায়গা থেকে জি হুজুর সংস্কৃতি শুরু হয়েছে, এবং এই জি হুজুর সংস্কৃতিকে কিছু লোক ভালোবাসতে শুরু করেছে। একটু আগে আপনি অস্ত্র নিয়ে কথা বলছিলেন না? অক্টোবর মাসে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন ইলেকশনের আগে অধিকাংশ অস্ত্র উদ্ধার হয়ে যাবে, আর ফেব্রুয়ারি মাসে সদ্য প্রাক্তন উপদেষ্টা, যিনি এখন একটা দলের হয়ে নির্বাচনের কমিটি চালাচ্ছেন, মানে নির্বাচন প্রচারণা কমিটি, পরিকল্পনা কমিটি চালাচ্ছেন, সে আসিফ মাহমুদ সজীব ভুইয়া ফেব্রুয়ারি মাসে বলেছিলেন, ছাত্রদেরকে কথা দিয়েছিলেন যে সরকার এমন ব্যবস্থা নিবে যে সমস্ত অবৈধ অস্ত্র অধিকাংশই উদ্ধার হয়ে যাবে। ইত্তেফাকে এটা রিপোর্ট আছে, ছবি সহ। ফেব্রুয়ারি মাসে তিনি এটা বলেছিলেন। এই তো ফেব্রুয়ারি মাসের কথাও টিকে না, অক্টোবর মাসেও কথা টিকে না। কবে এটা উদ্ধার হবে, কতটুকু উদ্ধার হবে? আমাদের তো সব অস্ত্র যে উদ্ধার হবে না এটা আমরা সবাই জানি, কারণ একদিকে অস্ত্র উদ্ধার হয়, আরেকদিকে আবার নতুন অস্ত্র প্রবেশ করে কোনো জায়গাতে, এক জায়গায় ঢুকে আরেক জায়গায় চুরি হয়। কিন্তু একটা মজার জিনিস আপনি লক্ষ্য করেন, ইলেকশনের আগে আওয়ামী লীগের সময় সব ইলেকশনেই বৈধ অস্ত্র জমা নিত থানায়। থানা যে লুট হয়েছে সেখান থেকে শুধু অবৈধ অস্ত্র লুট হয়েছে, বৈধ অস্ত্র কিন্তু লুট হয়েছে বলে আমার ধারণা। কতগুলি বৈধ অস্ত্র হারিয়ে গিয়েছে, আর কতগুলি অবৈধ অস্ত্র হারিয়ে গিয়েছে, কতগুলি থানাতে সংরক্ষিত অস্ত্র হারিয়ে গেছে, কতগুলি সরকারি অস্ত্র হারিয়ে গেছে, এটা কোনো ডেটা দিয়েছে এখনো পর্যন্ত ঠিক মতো যে এতগুলি অস্ত্র আমরা খুঁজছি? তাহলে আমরা বুঝতে পারতাম যে 100টা হারিয়ে গেছে, 80টা উদ্ধার হয়েছে। সেই তো কথা। কোনো জায়গাতে ট্রান্সপারেন্সি নাই, অথচ আমরা শুনেছিলাম এতই স্বচ্ছ হবে, মানে পৃথিবীর সেরা। চামড়ার তলে দিয়ে রক্তনালী দেখা যাবে, এরকম একটা ব্যাপার আমাদের ধারণা হয়েছিল। তো কোথায় গেল সেই সব প্রতিশ্রুতি? আমরা শুনেছিলাম মন খুলে কথা বলেন, সমালোচনা ইচ্ছা মতো করেন। আমি দেখলাম যে আনিস আলমগীর জেলখানায় নেহারি খাইছে, এটা অনেক অপরাধ। নেহারি তো একটা পাকিস্তানি খাবার, এটা তো আধিপত্যবাদী খাবার না। আমি হজ করতে গিয়েছিলাম সৌদি আরবের সমস্ত পাকিস্তানি দোকান যেগুলা, সেগুলোতে নেহারি বানায়, অত্যন্ত সুস্বাদু। এটা তো আধিপত্যবাদী খাবার না ভাই, এটা তো একটা ভালো খাবার। এটা কেন তারা এখন খাইলে তারা রাগ করেন? এইবার আসে হ্যাঁ ভোটের প্রচারণা নিয়েও একটি হ্যাঁ ভোটের আলোচনা প্রচারণা চলছে নিয়েও একটা আসলে। আলোচনা চলতেই হবে, কারণ সরকার সবাইকে ভোট দিতে আসতে বলবেন, হ্যাঁ দিবেন কি না দিবেন এই প্রচারণা তো সরকার করবেন না। হ্যাঁ বা না দেওয়া তো সরকারের বলে দেওয়ার কথা না। জুলাই সনদ দেওয়া হয়েছে, প্রশ্নগুলি ওইখানে আছে, এই প্রশ্নগুলি জনতা শুনবে, হ্যাঁ দিবে কি না দিবে সে নিজে নিজে সিদ্ধান্ত নেবে। জনগণের মধ্যে কি না ভোটের অংশ আছে? নিশ্চয়ই আছে। জনগণের মধ্যে যদি না ভোটের অংশ থাকে তাহলে সরকার কেন হ্যাঁ ভোটের পক্ষ নিচ্ছে? তাহলে কি যারা না ভোটে যাবে তারা সরকার বিরোধী নাকি সরকার ইচ্ছার বিরোধী? না, আমরা অবশ্যই এটা আপনি দেখিনি, ব্যালটটা আসলে কেমন। জুলাই সনদ করে যদি মানুষের কাছে এটা পছন্দ অপছন্দের ভিত্তিতে ছেড়েই দেন, তাহলে মানুষকেই বলেন পছন্দ করে কি অপছন্দ করে এটা বলতে। আপনি কেন এটার জন্য গিয়ে তদবির করবেন? আপনি বললেন মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী, তারপরে আপনি মিয়াকে বলছেন বিবি ঠিক নাই, বিবিকে বলছেন মিয়া ঠিক নাই। জি, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি রাজাকি ভাইকে দিয়ে শেষ করতে চাই। আপনি আমি এই হ্যাঁ ভোটের প্রচারণা হ্যাঁ বা তুষার সার্বিক- ভাইয়ের সাথে একটু বিরোধিতা বলবো না, বাট আমি দেশটা যেভাবে চলছে তার আলোকে বলছি। ধরেন সরকার আসার পর সংস্কার কমিটি, মানে সংস্কার করবে, ঐক্যমত্য কমিশন বানাইছে, তারপরে এই যে জুলাই সনদের একটা আইনি ভিত্তি তৈরি করছে, তারপরে সেটাকে গণভোটে কিন্তু ফাইনালি যাওয়ার জন্য রাজনীতিবিদরা ঐক্যমত্য হইতে পারলে তো আর যাইতো না।
ঐক্যমত হইতে পারে না, ফাইনালি গিয়ে দেখা গেল সরকারের কোর্টই বলটাকে পাঠাইছে যে আপনি দেন। এখন প্রশ্ন হচ্ছে এই সরকার কি ম্যান্ডেট নিয়ে আসছে, ডিটেলস কিন্তু কিছু নাই, শুধু উনি বসছিলেন অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে, তারপরে বিচার করবেন, সংস্কার করবেন, তারপরে নির্বাচন দিবেন। তো এই বিচার, সংস্কার, নির্বাচন তিনটার দায় যখন সে নিচ্ছেন সে স্বঘোষিতভাবে নিজের থেকে, তা সেক্ষেত্রে গণভোটের পক্ষে উনি যদি হাঁ বলেন, সেটা আমার কাছে মনে হয় তারা যৌক্তিকভাবে বলতে পারেন, কেননা এগুলো তারা বলছেন যে আমরা এগুলো করব, সংস্কার নিয়ে কথা হয়েছে। আর পারে কি পারে না সেই বিতর্কে যাচ্ছি না, কিন্তু যেহেতু আমি একটু আগে বললাম যে কোন আইনে নির্বাচন দিচ্ছি, কোন আইনে একই দিনে গণভোটার দিচ্ছি, সব যখন বেআইনি যে কায়দায় চলে সেই কায়দায় চলতে পারে, তাহলে এটাও চলতে পারে। এটা দিয়ে আমি এইটাই বুঝাচ্ছি যে বাংলাদেশ 5 আগস্টের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান মোতাবেক চলছে। তা না হলে সিইসি পারলে কালকে সকালে রাজ্জাকিকে চ্যালেঞ্জ করে বলুক যে রাজ্জাকি সাহেব, আমি অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান মোতাবেক নির্বাচন দেইনি, তখন আপনি বলে দেন আপনি কোন আইন মোতাবেক নির্বাচনটা দিছেন। সুতরাং দেশটা উল্টা নিয়মে চলছে, বেআইনি কায়দায় চলছে, সুতরাং বেআইনটা যখন আইন সবই তখন বৈধ। সুতরাং এই যে না হায়ের পক্ষে বৈধ। এখন আসেন জুলাই সনদ যদি আমরা মানি, যেমন এখন বিএনপিও বলা শুরু করেছে যে হায়ের দিকে কিন্তু অলরেডি তারা বলতেছে, তো যদি বলেই থাকেন তাহলে তো আমার গণভোট পর্যন্ত যাওয়াই উচিত ছিল না, আমরা তো ওখানেই সেট করে ফেলতে পারতাম। মানে এগুলো কি হয় জানেন, এই আমার কাছে মনে হয় এখন না বললে পরে মনে হয় ক্ষতি হয় সাইকোলজিক্যালি, মানে ভোটের বাজারে। কারণ 5 আগস্টের পরে কিন্তু আওয়ামী লীগ তো চলেই গেল, আওয়ামী লীগ চলে গেছে, কিন্তু 5 আগস্টের পরে আওয়ামী লীগ 15 বছর যে ছিল, অন্য কোনো দলের অস্তিত্ব রাজনৈতিকভাবে মাঠে ছিল না। কিন্তু 5 আগস্টের পরে আওয়ামী লীগ চলে গেল, তারপরে থাকলাম কি তুষার, রাজ্জাকি আর হইল গিয়া আপনি হাসান ভাই। এই যে তিনটা লোকের যে কি অ্যাক্টিভিটিস, এইটা কিন্তু 5 আগস্টের পর থেকে দেখে আসছে। সুতরাং কতক্ষণ কেউ বলে আমরা নায়ের পক্ষে প্রচার করব, পরে দেখলেন ডিমেরিটস হইতে পারে, আবার হায়ের পক্ষে যায়। এভরিবডি ইজ কনফিউজড এবং সবাই শঙ্কার মধ্যে আছে। এবং যা কিছু হচ্ছে টোটালটাই যদি বেআইনি ধরি ওটাই আইন, কারণ 5 আগস্টের পর থেকে আমরা তাই দেখছি। এবং দায়িত্বশীল বড় বড় রাজনৈতিক দল যারা ক্ষমতায় যাবে কিংবা বিরোধী দলে থাকবে, দেশ চালাবে, আমি তাদের এই পরিপক্কতা, এই অভিজ্ঞতা বা এই এক্সপিরিয়েন্স দেখে সত্যি আমি লজ্জিত। আমাকে শেষ করতে হবে তুষার ভাই, কিছু